সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি রাজনীতি, সংসদ ও রাজপথ এবং তিনজন আলোচক আজকে আমার সাথে যুক্ত হয়েছেন, আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন। আজ আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম, তিনি আছেন আমার সাথে যুক্ত হয়েছেন। হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি আছেন আমার সাথে যুক্ত। আজকে যুক্ত আছেন আব্দুল্লাহ কাফি রতন, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তিনজনকে স্বাগত জানাচ্ছে এবং যেমনটা বলছিলাম, রাজনীতি, সংসদ ও রাজপথ এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। সংসদ অধিবেশন শেষ হয়েছে, সেটির ফলাফল কি হলো সে বিষয় নিয়েও নিশ্চয়ই আপনারা বলবেন। আমি একটু আজকে আলোচনাটা শুরু করতে চাই হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে। সেটি হলো একটি খবর, সেটা হচ্ছে সংসদ এবং রাজপথ দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে চায় জামাত, এমনটা এইভাবে এসেছে খবরটি। এবং সেখানে বলা হচ্ছে যে জাতীয় সংসদকে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখতে চায় জামায়াতে ইসলামী। তবে দলটি শুধু সংসদীয় বিতর্ক, নোটিশ কিংবা ওয়াকআউটের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না। গণভোটের রায় বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, জ্বালানি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু সামনে রেখে রাজপথেও চাপ বাড়াতে চায় তারা। দলটির লক্ষ্য সংসদ ও মাঠ দুই জায়গা থেকেই বিএনপি সরকারকে রাজনৈতিক চাপে রাখা। তাদের কর্মসূচিতে ধর্ষণ, খুন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও আধিপত্য, চাঁদাবাজির মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল তাদের যে রাজপথের কর্মসূচি সেটি শুরু করেছে এবং প্রথম অধিবেশনে নানা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে এবং অনেকে বলছেন যে এটি যথেষ্ট রাজনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়েই হয়েছে। অনেকে বলছেন যে এটি নিয়েও নানা রকমের বিতর্ক হচ্ছে। প্রশ্ন যেটি আমি করতে চাই আপনাকে, সেটি হলো মাত্র 2 মাস, কয়েকদিন হলো, যে 2.5 মাস মতো হলো যে সরকারটির বয়স, সেই সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে কেন মাঠে নামতে হচ্ছে, রাজপথ বেছে নিতে হচ্ছে? হাবিবুর রহমান হাবিব, আপনি যদি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচক, আমাদের প্রিয় আমাদের সুব্রত রায় চৌধুরী দাদা এবং আব্দুল্লাহ কাফি রতনকে শুভেচ্ছা। গণভোট কার? এই যে কত 68%, 70% না 68, হ্যাঁ ভোট। কার হ্যাঁ ভোট? কার? ওই জামাতের, এনসিপির? হ্যাঁ ভোট তো বিএনপির, 51% বিএনপির। তারেক রহমান বলে দিলেন যে একটা করে হাঁ ভোট দেবে, একটা করে ধাঁসিয়ে ভোট দেবা। বিএনপি সব নেতা কর্মীরা হাঁ ভোট দিয়েছে, ধাঁসিয়ে ভোট দিয়েছে। আর জামাতের ভোট আওয়ামী লীগেরা যারা দিয়েছে, একটা করে না ভোট, একটা করে দাঁড়িপাল্লা। এই বাস্তব। এটা নিয়ে ওনাদের এত একেবারে ওনাদেরই হয়ে গেল হাঁ ভোট, আমাদের নাই। অনেক বলার চেষ্টা করে যদি আপনারা হাঁ না কিছুই না বলতেন তাহলে বিএনপিকে এত ভোট মার দিত না। না, যদি কোনোটা না বলতো, না ভোটও দিতে বলতো, বিএনপি যারা ভোটার, ভোট বিএনপিকেই দিত, হাসিসকে দিত। বরঞ্চ ওই কথাই বলো, বিএনপির বেঈমান বিশ্বাস করে মুনাফিক মির্জাফররা যদি 70-74% না দাঁড়াতো, আর স্বতন্ত্র প্রার্থী না হয়েও যারা বিএনপি প্রার্থীকে হারানোর জন্য দাঁড়িপাল্লায় ভোট দিত, এরা যদি না করতো, তো জামাতের আসন তো 20টা ভোট হতো, 20টা পেত, 20টা পেত না। তখন হাঁ ভোটের সংখ্যা হয়ে যেত আরও বেশি। এখন তো সব মিলে 70, তখন 80-85 পার হয়ে যেত। যদি বিএনপি বিশ্বাসঘাতক যদি না করতো, যদি বিএনপি পক্ষে ভোট করতো, তাহলে হাঁ ভোটের মালিক হলো বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা, জুলাই সনদ বাস্তবায়নের যেদিন কথা হলো, যে তারিখ নির্ধারণ হলো, সেদিন আগের দিন কী করলো জামাতের এনসিপি? জামাত বললো যে আমরা সনদের স্বাক্ষর করবো না। পরদিন আবার চলে আসলো এনসিপি, বললো যে আমাদের গাদ্দারি করেছে। এনসিপি চলে গেল প্লেন উঠে কক্সবাজার, স্বাক্ষর করেছিল? করেনি। নির্বাচনের পরে করেছে, তাও কিছু কথা বলে। জুলাই সনদ কারা স্বাক্ষর করেছে? আমরা করেছি তাকে। আমরা জুলাই সনদের মধ্যে ছিল 5% নারীদেরকে সংসদ সদস্য পদ দিতে হবে। আমরা 5% দিতে হবে, 3.5% মতো দিয়েছি। আর জামাত যারা আন্দোলনের ভয় দেখাচ্ছে 1%ও দেয় নাই। সর্বপ্রথম একজনও দেয়নি। সর্বপ্রথম তো বিশ্বাসঘাতকতা, প্রতারণা জামাত করেছে জুলাই সনদের সাথে। তারা বলে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে, হাঁ ভোটের বাস্তবায়ন না হলে আমরা এই করব সেই করবো। কেন এত কথা? কি আজকে তারা ক্ষমতা আসলে কী করতো?
তারেক রহমানের মতো নেতা আজকে প্রধানমন্ত্রী হয়েছিলেন বলে 1.5 মাস তেলের দাম আটকায় রাখছে ওই আগের দামে। তা আর আগেই বাড়ির দাম বলতে দেখেছি না, দাম বাড়ার সঙ্গে সঙ্গে তার তেলের ইম্পোর্ট করার জন্য আমরা ব্যাংকে এসে দেওয়ার আগেই দাম বাড়াই দিত, ওটা করেন নাই। হ্যাঁ, উনি ভালো করে চেয়েছেন, মানে ভালো চেয়েছিলেন দেশে, যে ঠিক আছে যুদ্ধ থেমে যায়, হয়তো কমে যাবে, আবার সামনে করতে হবে। এই ফাঁকে ওই উনারাই এই যে ঘরে ঘরে অকটেন চাষ হলো না, প্লাস্টিকের বোতলে কারা করেছে? পেট্রোলের চাষ করেছে খাটের নিচে কারা? তারাই। এমনকি পুকুরের মধ্যে ড্রাম কেতন ডিজেলের চাষ ছিল তারা, কারা? জামাত। সব জায়গায় ধরা পড়েছে, কয়েক হাজার জায়গায় ধরা পড়েছে, একটাও কিন্তু অন্য কোনো দল না, না বিএনপি না অন্য দল, জামাত। তারা এইগুলো বেকাতে ফেলতে চেয়েছিল। এই যে লাইন, আমি ঢাকা শহরে আসতাম মাঝে মধ্যে, এটা থেকে বিরাট লাইন গাড়ি অকটেন পেট্রোল। কেন? ঢাকা শহরের গাড়ি 95% গাড়ির অপশন আছে মানে গ্যাসে চলা এবং তেলে চলা, তাহলে এখানে তো লাইন থাকবে কেন? এগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করতে চেয়েছিল। মোটরসাইকেল, ঢাকা শহরে এত মোটরসাইকেল আসে করতে গেলে হাজার হাজার মোটরসাইকেল, প্রতিদিনই কি মোটরসাইকেল তেল লাগে? আমার তো মোটরসাইকেলও আছে, আমার একটা সেন্সার ছোটার গাড়িও আছে। মোটরসাইকেল 10 লিটার তেল লাগলে পরে ঢাকা শহর 10 দিন চলা যায়, রোজ আমার যাওয়ার কী দরকার? আর ছোটো গাড়িতে শুধুমাত্র সকালবেলা স্টার্ট দেওয়ার সময় 10 লিটার তেল হলে, অকটেন হলে আমার 1 মাস পার হয়ে যায়। তো রোজ এই গাড়ি যায় গিয়ে বসে থাকে, সমস্ত কৃত্রিম সংকট সৃষ্টি করে বিএনপিকে বেকায়দা ফেলার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার একটা চেষ্টা, বেকায়দা ফেলার জন্য। এবং তারা আন্দোলন করেছে কবে? ভয় যে দেখায়। এরশাদ বিরোধী 9 বছর আন্দোলনে আমি একদম হলফ করে বলতে পারি, একজন লোক যদি তাদের মারা গিয়ে থাকে, আহত হয়ে থাকে আন্দোলনের রাজপথে, তাহলে আমি আর কোনো টকশোতে কথা বলবো না। একজনও নাই তাদের 9 বছরের মধ্যে। আমি তো সেই সময় সর্বোচ্চ নেতা ছিলাম, আমি এমন তেমন সবাই সর্বোচ্চ নেতা ছিলাম না। আমি তো আমি তো 1 বছর না 365 দিন তো আমি হাসপাতালেই থাকছি, বারে বারে মার খেয়ে গেলাম। একজন গেছে হাসপাতালে মার খেয়ে যায়নি। এই যে 13 সালের পর তাদের এই যে স্বাধীনতা বিরোধী এর কারণে তারা ফাঁসির জেল হওয়ার পরে আন্দোলন করেছিল, তারা তাদের জন্য। দেখেন তো, তেলের দাম বেড়েছিল, ডিজেলের দাম বেড়েছিল, আপনার গ্যাসের দাম বেড়েছিল, লোডশেডিং হয়েছিল, একজন লোক তাদের যদি রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গিয়ে থাকে, আমার নামই বদলায় রাখবো। আমি আবারও ফিরবো হাবিব, আবারও ফিরবো, মানে চাপে রাখার এক ধরনের, সরকারকে এক ধরনের চাপে রাখার চেষ্টা। আমি একটু চলে যেতে চাই আব্দুল্লাহ কাফি রতন আপনার কাছে আলোচনা নিয়ে। সেটি হলো যে এই যে চেষ্টা, এই চেষ্টাতে কতটুকু সক্ষম হবে বিরোধী দল? কারণ বিরোধী দল কি কোনো ধরনের আশঙ্কা কিংবা কোনো রকমের আতঙ্ক কিংবা তাদের উপর কোনো রকমের প্রেশার আছে কিনা? কারণ সংসদে বিএনপি একটা বিরাট সংখ্যা নিয়ে মানে তাদের প্রতিনিধিত্ব করছে, এটি কি কোনোভাবে বিরোধী দলকে মানে এক রকমের আশঙ্কার মধ্যে রেখেছে কিনা? এই কারণেই এই প্রেশারটা দেওয়ার কথা তারা চিন্তা করছে রাজপথে, বা রাজপথে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে কিনা? আপনার কি মনে হয় কাফি রতন, আপনার বিশ্লেষণ কি বলছে? প্রথম কথা হচ্ছে, জামাতে ইসলাম যদি রাজপথের ভয় দেখায়, সেই ভয়টা কেউ পায় না। কারণ হচ্ছে যে হাবিব ভাই আমাদের নেতা ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদে, সেইখানে আমরা দেখেছি যে জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে কোনো ভূমিকা রাখে নাই। এই যে এত হরতাল, এত মানে অবরোধ এগুলো হতো, আমরা পুরো পল্টন এলাকা, আমাদের সেই সময় যে জোট ছিল 15 দলীয় জোট, আমরা হলো সেটা দখল রাখতাম, বা 7 দলীয় জোট তারা দখল রাখতাম। জামাত ইসলাম ওই দূরে মতিঝিল থেকে একটা মিছিল করেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শেষ করতে। ফলে এই যে রাজপথের ভয় তারা দেখাচ্ছে, সেটা কিন্তু সেই ভয় কিন্তু আমরা মানে দেখানোর কোনো কারণ নাই। আমরা যেটা বলি, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলতেছি যে এই যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছি, সেটা হচ্ছে অভিনব সিচুয়েশন। সেটা হচ্ছে নর্মালি গত 55 বছর ধরে যে রাজনীতি ছিল আমাদের দেশে, সেই রাজনীতি ছিল কি একই যদি শ্রেণীর হতো, তারপরেও কিন্তু মূল আক্রমণটা ছিল যারা ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে। এইবার আন্দোলনটা কি হবে? যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলন হবে, আবার যারা বিরোধী দল পার্লামেন্টে তাদের বিরুদ্ধে কিন্তু আরো বেশি আন্দোলন হবে। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল একটা শক্তি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের যে উন্নয়নের যেই ধারা, সেই ধারাকে পিছিয়ে নিয়ে যেতে যাচ্ছে, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুকে পিছিয়ে নিয়ে যেতে যাচ্ছে। ফলে তাদের বিরুদ্ধে লড়াইটা তীব্র হবে।
আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন যে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, আমরা পার্লামেন্টের ভিতরে তো এক ধরনের ঐক্য দেখছি। কিসের জন্য ঐক্য? অফিসের জন্য ঐক্য, গাড়ির জন্য ঐক্য, তারপরে হচ্ছে ভাতার জন্য ঐক্য, আপনার বাসভবনের জন্য ঐক্য, এই ঐক্য তো আমরা দেখছি। এটা কি আপনি সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথা বলছেন? ওইখানে রাজনৈতিক দল বলতে কি বোঝাচ্ছে? রাজনৈতিক বলতে আছে বিএনপি নেতৃত্বাধীন জোট আর জামাতের নেতৃত্বাধীন জোট, মাঝখানে কয়েকজন মানে 4-5 জন স্বতন্ত্র সদস্য আছে। কিন্তু বিএনপি তো প্লট অফিস এগুলো তো চাচ্ছে না বিএনপি। আমি তো বলছি, কিন্তু যখন আপনার কি বলে ওই যে হাসনাত আব্দুল্লাহ গাড়ির কথা বললো, তখন কিন্তু সংসদের সকল সদস্যই কিন্তু হাততালি দিয়েছে, 2-1 জন ছাড়া, যাদের নিজস্ব গাড়ি টাড়ি আছে তারা ছাড়া সবাই কিন্তু হাততালি দিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সংসদের অভ্যন্তরে তারা যে একটা ঐক্যের মধ্যে আছে সেটা কিন্তু বোঝা যায়। কেন বোঝা যায়? যে প্রফেসর ইউনূস নির্বাচনের 3 দিন আগে উনি জানতেন যে এই নির্বাচন হলে তাকে চলে যেতে হবে, তারপরও তিনি একটা চুক্তি করেছেন, বাণিজ্য চুক্তি করেছেন। আপনি দেখেন পার্লামেন্টে কোন সদস্যরা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বলেছে? বিএনপির একজনও বলে নাই, জামাতের একজনও বলে নাই। আমরা 27শে এপ্রিল রাজপথ থেকে সংসদের অভিমুখে গিয়েছিলাম, সেখানে স্পিকারকে আমরা খোলা চিঠি দিয়েছি, সেখানে সংসদ সদস্যদের আমরা খোলা চিঠি দিয়েছি। তার মধ্যে একজন সংসদ সদস্য যিনি স্বতন্ত্র, তিনি পয়েন্ট অফ অর্ডারে হচ্ছে এই বক্তব্যটা তুলেছেন, সেইটাও তাকে তুলতে দেওয়া হয় নাই। ফলে এই যে ধরেন মার্কিন সাম্রাজ্যবাদের কাছে যে অধীনতামূলক চুক্তি, দাসত্বের যে চুক্তি, সেই চুক্তির জন্য কিন্তু আপনার পার্লামেন্টে বিএনপি এবং জামাত এক। এটা তো একটা বড় ইস্যু, কিন্তু বাণিজ্য চুক্তি ইজ আ ভেরি বিগ ইস্যু। আপনার সবাই বলে, সংসদ অভ্যন্তরে যারা যায় সবাই বলে, এটা রেটরিক, যে পার্লামেন্টকে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু করতে হবে। পার্লামেন্ট কিন্তু বাংলাদেশে কখনোই কোনো কিছুর কেন্দ্রবিন্দু হয় নাই। রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল রাজপথ। আজকে যদি এই যে প্রফেসর ইউনূস যে অধীনতামূলক চুক্তি করে গেছেন, সেই চুক্তির পক্ষে যদি বিএনপি থাকে, সেই চুক্তির পক্ষে যদি জামাত থাকে, এবং তারা ছিল, আপনার অলরেডি এই চুক্তি বাস্তবায়িত হয়ে গেছে। বোয়িং কোম্পানির 14টা উড়োজাহাজ কেনার জন্য চুক্তি হয়ে গেছে। আপনার 57,000 টন গম চুক্তির আওতায় কেনা হয়েছে। এই যে চুক্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে দুই পক্ষ এক। এবং খলিল সাহেব কি বলেছেন? যে খলিল সাহেব ইউনূস সাহেবের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি এখন তারেক রহমান সাহেবের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন বিএনপি এবং জামাত উভয়ের সম্মতি নিয়ে আমরা এটা করেছি। তার মানে তারা বিরোধী দল না, তারা তো একই দল। না, এই যে এই বিষয়টি এখন খলিল সাহেব বলছেন, এবং এটি কারো জানা আছে কিনা আসলে? যারা সংসদে আছেন এখন তারা হয়তো বা বলতে পারতেন, কিংবা হাবিব ভাই বলতে পারবেন কিনা, আসলে কি আপনারা জানতেন যে এটা কি বিএনপির সম্মতি নিয়ে এই চুক্তিটা করা হয়েছিল? এরকম আপনাদের কাছে কোনো তথ্য ছিল? খলিল সাহেবের স্টেটমেন্ট, কিন্তু খলিল সাহেবের স্টেটমেন্টকে আপনার কেউই তো কাউন্টার করছে না, না বিএনপি না জামাত ইসলাম। ফলে তারা নীরবে, তারা যে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে যে তাদের মানে দেখেন একটা স্লোগান ছিল, এই 24 এবং 24-এর আমরা গণঅভ্যুত্থান স্লোগান দিয়ে সবাই দিছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন দেখি যে স্লোগান হয়ে যাচ্ছে ঢাকা না ওয়াশিংটন, ওয়াশিংটন ওয়াশিংটন। আমি ফেরত আসবো এই প্রসঙ্গটাতেই, আসলে ফেরত আসবো। আব্দুল্লাহ কাফি রতন, যে দিল্লি না ঢাকা, সংসদ না রাজপথ, বিভিন্ন ধরনের আমরা স্লোগান শুনেছি, সেসব স্লোগান আসলে এখন কোথায় হারিয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন কিন্তু উঠেছে। আমি একটু ছোট্ট করে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে অল্প একদম ছোট্ট করে শুনে তারপরে বিরতিতে যাব। সেটি হলো যে আসলে এই যে সংসদে মীমাংসিত হতে পারতো যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আলোচনা হতে পারতো, যে বিষয়গুলো সেগুলো নিয়ে এখন বিরোধী দল রাজপথের দিকে হেঁটে যাচ্ছে। কর্মসূচিতে ধর্ষণ, খুন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও আধিপত্য, চাঁদাবাজির মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এই কর্মসূচি বা এই আলোচনাগুলো তো সংসদে হতে পারতো, বেশ কিছুদিনের অধিবেশন চললো, হলো না কেন? রাজপথেই কেন যেতে হচ্ছে? ধন্যবাদ। আসলে কি, আমরা তো অনেক উচ্চাশা ছিল এই সংসদকে নিয়ে, একটা ভাইব্রেন্ট সংসদ হবে, এখানে দেশের সমস্ত ইস্যুগুলো এখানেই আলোচনা হবে। কিন্তু আপনি দেখেছেন যে আমরাও দেখলাম যে জনস্বার্থের যে বিষয়গুলো অপোজিশন থেকে সেগুলো জোরালোভাবে আসে নাই। এই যে মাঝখানে যে একটা প্রথমে ধরেন এই যে মার্কিন সাম্রাজ্যবাদ ইরানে যে হামলাটা করলো ইসরায়েলকে সহযোগিতা করতে গিয়ে, এই ব্যাপারে কোনো কথা হয়েছে? এবং সেখানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, ইনক্লুডিং গাজা,
কোনো আলোচনা তো হলো না। এটা তো অপোজিশন থেকে আসার কথা ছিল, তারা সেটা করে নাই। জ্বালানি সংকট বিশ্বব্যাপী হয়েছে, সেটা আমরা কিভাবে মীমাংসা করব সেটা নিয়ে তো আলোচনা হওয়া উচিত ছিল। বরঞ্চ আমি সরকারকে ধন্যবাদ দিই, তিনি ওই জ্বালানি সংকটের বিষয়ে একটা পার্লামেন্টের মধ্যে একটা সর্বদলীয় কমিটি করেছে। তারপরে তো ওই সংবিধান সংস্কার বিষয়ে একটা কমিটির প্রস্তাব দিয়েছে। জামাত কিন্তু ওইদিকে যাচ্ছে না, প্রথমে দেবে বলেছিল, তারা সেদিকেও যাচ্ছে না। আপনি যে কথাগুলো বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো, কোনো একটা বিষয়ে কেউ তুলেছে পয়েন্ট অফ অর্ডারে? একটাও তুলে নেই। তাহলে আমরা কিভাবে বলবো এই যে এটা তো হচ্ছে ইঁদুর বিড়ালের খেলার মতো আর কি। ওই ইঁদুর দৌড়াবে, বিড়ালও পেছনে পেছনে দৌড়াবে, আলটিমেটলি কি হবে? তো আমার কথা হচ্ছে জামাত যে একটা হুমকি টুমকি দিচ্ছে, ওখানে তো ওয়ার্কআউট করছে, ওটা তো ইয়ের মতো হয়ে গেছে আর কি, ছেলে খেলার মতো, কথায় কথায় ওয়ার্কআউট হচ্ছে। আরে প্রথম অধিবেশনে এত ওয়ার্কআউট হতে দরকার নাই। অনেকে বলেন এই ঝগড়াও নাকি আপোষের ঝগড়া, এটা কি ঠিক? না, সেটা না। কারণ যেভাবে জামাতের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে যেভাবে আলোচিত হয়েছে, এটা অসাধারণ। আমি তো মনে করি সরকারি দলের কে বাহাবা দেওয়া উচিত। হ্যাঁ, যে কথাগুলো অনেক সময় আমরা রাজপথেও বলতে পারিনি, সেই কথাগুলো কিন্তু এবার পার্লামেন্টে আলাপ হয়েছে। আমাদের কমরেড রতন যে কথাগুলো বলতে চাইছে, এগুলো কিন্তু ওখানে আলোচনা হয়েছে। তো আমার মনে হয় আগামী 7 জুনটা আবার অধিবেশন ডেকেছে, নিশ্চয়ই এখানে অনভিজ্ঞ লোক তো বেশি, সুতরাং তাদের এই কয়দিনে হয়তো একটা অভিজ্ঞতা হয়েছে। আর স্পিকার মহোদয় তো বারবার বলছে যে ভাই আপনারা বিধিগুলো পরে আসেন, আপনারা এগুলো রপ্ত না করলে তো আমি তো সংসদ চালাইতে পারবো না, এসব কথা বলা হয়েছে। এবং প্রথম দিন যেভাবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে যেভাবে মিছিল করে চলে গেল প্ল্যাকার্ড দেখিয়ে, এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তাই না? তো সবকিছু কি আসলে অনভিজ্ঞতা বা না এই সব বলে আমরা কাটিয়ে দিতে পারবো দাদা? কারণ আমি একটু যুক্ত করি যে সংসদে প্রথম দিনে প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীতের সময় বিরোধী দল বসে থাকলো, সেই সময় আসলে কোনো রকমের প্রতিবাদ উঠলো না। সেটাই তো বলছি। না, শুরু হলো একটা সংসদ। এখন রাষ্ট্রপতি আসছে এবং ওই সময় এটা জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে, তারা তো এটা ইচ্ছাকৃতই করে, আমরা তো দেখেছি না অতীতে। এখন না বলতেছে যে আমরা 71-কে বাদ দিয়ে 24, ওই যে ছেলেরা, যেটা এনসিপির ছেলেরা, এগুলো এখন চাপে পড়ে করতেছে। তারা কিন্তু রিসেট করে ফেলেছিল, আমাদের প্রধান উপদেষ্টা বলছে না এবার কিন্তু রিসেট হয়ে যাবে। তা আমরা তো সবাই এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। তারপরে এখন সংশোধন নানানভাবে চেষ্টা করতেছে। আমার মনে হয় বিএনপি এখনো পর্যন্ত পার্লামেন্টের ভিতরে তারা সঠিক পথে আছে, সহনশীল আছে। এবং আশা করব যে আগামী দিনে এই সংসদকে আরো উচ্চমান নিয়ে যাওয়ার জন্য বিরোধী দলের থেকেও যেমন আশা করে, তাদের পক্ষ থেকেও জনগণ আশা করে যে আপনারা এই জনস্বার্থের বিষয়গুলো ওখানে নেবেন। এবং বিশেষ করে আইনগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক। এক্স্যাক্টলি। আমি বিরতির পরে এসে আরো একটু বিস্তারিত আলোচনা করি, কারণ বিরতির সময় হয়ে গেছে অনেক আগেই। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। রাজনীতি, সংসদ ও রাজপথ, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। আলোচকরা আছেন, আমি শুরুতেই এবারও জনাব হাবিবুর রহমান হাবিব আপনাকে যুক্ত করতে চাই। যেমনটা আব্দুল্লাহ কাফি রতন বলছিলেন যে আসলে সংসদে এই যে এত বড় একটা চুক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে গেলেন, এবং পরবর্তীতে আমরা শুনেছি যে আইনমন্ত্রী তিনি নিজে আইন উপদেষ্টা যিনি ছিলেন, তিনি নিজেও বলেছেন যে তিনি পর্যন্ত জানতেন না যে এত বড় একটা চুক্তি হয়েছে। কিন্তু এখন আমরা জনাব খলিল সাহেবের মুখে শুনছি যে বিএনপি এবং জামাত দু দলেরই সমর্থনে এ ধরনের একটি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তারা সকলেই জানতো। কেউই কথা বলছে না, বিরোধী দলও কথা বলছে না, সরকার দলও কথা বলছে না। তো সেক্ষেত্রে আসলে এই জিনিসটিকে কিসের ইঙ্গিত হিসেবে আমরা নিতে পারি যে আমরা কোনো বলয় থেকে কি বের হতে পারবো না? আমরা ভারতের বলয় থেকে এখন কি আমেরিকার বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছি কিনা? আপনাকে আমি একটা প্রশ্ন করি, এই চুক্তিটা ছিল কি ওপেন না গোপন? ওপেন ছিল না, আমরা একদম গোপন চুক্তি। হ্যাঁ, কারণ আইন উপদেষ্টা নিজেই বলেছেন সেই গোপন চুক্তি যখন তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম কমিটির প্রধান উপদেষ্টা করলেন, তখন ওই ডিটেল জানার তো বিএনপির সুযোগ ছিল না। বিএনপি দেখে নেয়নি যে আমরা এই করতে যাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার, উনি জানছেন যে 3 দিন পর নির্বাচন হয়ে যাবে।
ওনার ভিতরে কি এমন কোনো পরিকল্পনা ছিল যে নির্বাচনটা বানচাল হয়ে যাবে? তা যদি না চিন্তা থেকে যেত, তাহলে 3 দিন আগে চুক্তিটা করার কেন উনি দায়িত্ব নিলেন? এই চুক্তি করার মধ্যে দিয়ে ব্রজন দাসকেও যদি হাত পা বেঁধে সাঁতরে দেওয়া, চ্যানেল বিজয়তে দূরের কথা, পুকুর মধ্যে ডুবে মরবে। একটা ছেলেকে ভ্যাসিক্টমি করার পর তার দ্বারা সন্তান উৎপন্ন সম্ভব না, একটা মেয়েকে লাইগেশন করার পক্ষে তার পক্ষে সন্তান দেওয়া সম্ভব না। এই চুক্তি বাস্তবায়ন করলে এই দেশটার সামনে আগানোর কোনো সুযোগ নেই। আপনার এখানে আপনি খাদ্যদ্রব্য ইম্পোর্ট করবেন, শুকরের মাংস, শুকরের এই দিয়েও যদি দেয়, কি বলে আপনার চর্বি, আপনি টেস্ট করতে পারবেন না। আপনি কোনো অধিকার টেস্ট করে ও যা দিবে তা আপনার খেতে হবে। অন্য অন্য যে সমস্ত আপনার জিনিস, গম বলেন, যুদ্ধাস্ত্র বলেন, সমস্ত বলেন, বিমান বলেন, এই যদি আপনি কিনবেন, কোনো সাথে কারো দেশের সাথে কম্পিটিশন করা যাবে না, যে দাম ধরবে সেই দামেই। দেখে শুনে এইরকম একটা চুক্তি করে গেছেন ডক্টর ইউনূস সাহেব। দায়িত্ব আসতেছে কার উপর? বিএনপির উপরে। আমি তো খুব এর মধ্যে, যেমন ধরেন এই চুক্তি বাস্তবায়ন হলে কি হতো, আমার বাড়ির কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমি ওই দিন গিয়েছিলাম, প্রথম যে ইউরেনিয়াম বার ঢোকানো হলো ওই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, তো দেখলাম। তো এইটা তো আছে ওখানে, চুক্তির ভিতরে পরিষ্কার আছে, কোনো ধরনের নিরাপত্তা বা রাষ্ট্রের কোনো ব্যাপারে বিদেশ থেকে কোনো কিছু নিয়ে আসা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া। চুক্তি ইচ্ছা করলে বাতিল করতে পারেন, প্রত্যাহার করতে পারেন, কিন্তু বাংলাদেশের পক্ষে তা সম্ভব না। এই যে একটা চুক্তি করে গেছে, এই চুক্তির বিরুদ্ধে বলুক, এরা বলুক, বিরোধী দলের কাজে তো এইগুলি বল না কেন? তাদের তো বলতে হবে। বিরোধী দল ধরেন বলছে না, কিন্তু সরকার দল এখন কি করবে? মানে এটা তো একটা দেশের স্বার্থ বিরোধী চুক্তি। সরকার তো ধরেন সেই তো 12-11 দিন বয়সে সম্বোধন হলো, ইরান আক্রান্ত হলো, আপনার এই যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা সারা ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল, সারা পৃথিবী তো উত্থাল পাতাল হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এক লিটার তেলের দাম ছিল, অক্সিজেন দাম ছিল 2.19, এখন ওটার দাম হয়েছে 4.29 পার হয়ে গেছে। ইউরোপ থেকে শুরু করে সারা দেশ, আশপাশে যত জেলা, যত দেশ আছে, ভারত বলেন, মায়ানমার বলেন, শ্রীলঙ্কা বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, যা বলেন, পাকিস্তান বলেন, সব জায়গায় বাংলাদেশের দাম বেশি। বাংলাদেশ সরকার চেষ্টা করেছে সেই মুহূর্তে। এবং দেখেন সরকার কতখানি আন্তরিক, যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হলো যে এখানে সংসদীয় কমিটি করতে হবে, কিন্তু রাজি হলো। দাবি করলেন যে অর্ধেক সমান হতে হবে, তাও রাজি হলেন বিএনপি। এই যে তারা দেখাচ্ছে, তারপর তারা এটা নিয়ে করতেছে। এখন আমি বলি, শেষ করি আমি, যে এই যে জুলাই সনদে ছিল ডেপুটি স্পিকার হবে কে? বিরোধী দল থেকে। ওরা হলো নাই, যে তো দিলেই না মন্নান, ডেপুটি স্পিকার হলো না, আজকে ডেপুটি হতো তারা। তারা এখানে করতো করে, আমি বললাম ছড়ি করে দিচ্ছি আমি। জামাতের কোনো প্রতিষ্ঠান, জাতীয় সঙ্গীত কথা আসেন না, জামাতের কোনো প্রতিষ্ঠান দেখবেন তো জাতীয় সঙ্গীত তারা বাজায় কিনা, জাতীয় পতাকা উড্ডয়ন করে না। আব্দুল্লাহ কাফির কথার সাথে একমত করে বলি যে ওরা স্বাধীনতা বিরোধী, ওরা দেশের কোনো উন্নতি ওরা চায় না, দেশটাকে ধ্বংস করে নিয়ে যেতে চায়। এখন দেশের মানুষ যদি 2-4 লাখ এক জায়গায় হয়তো বলে জামাতের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে 71 সালে জামাতের ভূমিকা সম্বন্ধে হা না ভোট হোক, আর সেই ভোট যদি হা হয়ে যায় আবারও আরেক ভোট মানবে, হ্যাঁ হতে পারে, হতে পারে। ভোটের স্বাধীনতা পেয়ে কি আমরা শুধু ভোটের পর ভোট হতে পারে? তারা তো বলছে যেমন আব্দুল্লাহ কাফির রতন, আপনার কাছে যাই। এই যে বলয়ের কথা বললাম না, যে এতদিন ধরে আমরা শুধু ভারত বলয় বলে এসেছি, এখন মার্কিন বলয় এটাই আমরা অনুভব করছি বা এক ধরনের অনুভূতিতে এসেছে। তো এখান থেকে কি আমরা উত্তরণের আর কোনো পথ নাই, সংকট সমাধানের কোনো পথ নাই? মার্কিন বলয় কিন্তু আগেও ছিল। মানে ভারত কিন্তু এই এলাকায় মার্কিনের হচ্ছে জুনিয়র পার্টনার। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই কিন্তু সে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে বা আমাদের এতদ অঞ্চলে হচ্ছে সে ভূমিকা রাখে। চীনকে কন্টেইন করার জন্য ভারতকে ব্যবহার করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বলয় কিন্তু যারা মানে ভারতের বিরুদ্ধে বলছেন, তারা সুডো ভারত বিরোধী। আসলে ভারত বিরোধী কিনা সেটাও প্রমাণ হবে আগামী 5 বছরে। আমি আপনার এখানে গতবার বলেছিলাম যে নির্বাচনটা হয়েছে আমাদের, কিন্তু সরকারটা গণতান্ত্রিক কিনা সেটা বোঝা যাবে 5 বছর পরে।
সেই সরকারের কর্মকাণ্ড দিয়ে বোঝা যাবে। যেমন ধরেন এই চুক্তির ফলে জাস্ট একটা কথা আমি খালি বলি, সেটা হচ্ছে যে আমাদের পদ্মা সেতু মূল ব্রিজ এইটা বানাইতে 30,000 কোটি টাকা লাগছে। আর আপনি 31 সালে হলো বিমান পাবেন, 35 সাল পর্যন্ত 14টা বিমান পাবেন, তার খরচ 45,408 কোটি টাকা। আমরা যদি এরকম আরেকটা পদ্মা ব্রিজ বানাতাম, যারা পদ্মা ব্রিজের কারণে আমাদের এত অঞ্চলে যেই যাতায়াতের সুবিধা হয়েছে, এই 14টা উড়োজাহাজ সেটার আমাদের জন্য অর্থনীতিতে কি ভূমিকা রাখবে যদি এরকম আরেকটা পদ্মা ব্রিজ আপনি বানাতে পারতেন, অথবা আরো একটা অবকাঠামোগত উন্নয়ন করতে পারতেন, তাহলে বাংলাদেশের অর্থনীতি একটা ব্যাপক ভূমিকা রাখতে পারত। ফলে আমাদের সরকারের কাছে, আমাকে জাস্ট বিএনপির কাছে এই প্রশ্নটাই, বিএনপি সরকারের কাছে, আপনি তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, আপনার 5 বছর মেয়াদে তো এই যে উড়োজাহাজ আসবে না, উড়োজাহাজ আসবে 31 সালে, তখন আপনার মেয়াদ, আপনি ক্ষমতা থাকবেন কি থাকবেন না সেটা তো বলা যাচ্ছে না, আর এই শেষ হবে হলো 35 সাল গিয়ে। তো ফলে এইটার জন্য কেন আপনি মানে এই চুক্তিটা ভারত স্থগিত করেছে, মালয়েশিয়া বাতিল করেছে, এখনো সময় আছে। 6.5 যেই অবসান ক্লজটা আছে, সেখানে আপনি দুই পক্ষের যে কোনো একটা পক্ষ 2 মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারে। আমি সরকারের কাছে বলবো যে এই চুক্তিটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন। এই চুক্তি রচনায় বাংলাদেশিরা যুক্ত ছিল বলে আমার মনে হয় না। এই চুক্তিতে হয় আপনার আমেরিকান মানে আমাদের দেশে জন্ম নিচ্ছে, বাংলাদেশে জন্ম নিয়ে আমেরিকান নাগরিক তারা যুক্ত ছিল, অথবা আমেরিকান যেই মানে প্রশাসন তারা এই চুক্তিটার লিখেছে এবং ওইটার মধ্যে 131 বার বলছে বাংলাদেশকে করতে হবে, আর 6 বার বলছে যুক্তরাষ্ট্রকে করতে হবে। তো ফলে এই চুক্তি তো কোনো বাংলাদেশের ভূমিপুত্র কেউ এই চুক্তি রচনা করতে পারে না। এই চুক্তিটা একেবারেই মার্কিন চুক্তি এবং অধীনতামূলক চুক্তি। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনারও একটু মতামত এই অংশে নিয়ে যাই। সেটা হলো যে এই চুক্তি নিয়ে এখন কথা বলছি আমরা, টকশোর টেবিলে এসে এখানে কোনো সমাধান হয় না, কিন্তু তারপরও আমাদেরকে এখানে এসে কথা বলতে হচ্ছে, কিন্তু সংসদে কথা বলা যেত। এবং সরকার কেন এই চুক্তিটির যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে সেটি জানার পরও সরকার সে সময় জানতো না, অধিবেশন যখন শুরু হয়েছে। আচ্ছা শুনেন, এই যে পার্লামেন্টে যারা গেছে সরকারি দল বলেন বা বিরোধী দল, অধিকাংশ নতুন কিন্তু, আর তাদের তো 71-এর ইতিহাসটা তারা ভালোভাবে চর্চা করেছে। কিন্তু পাকিস্তান আমলে কি হয়েছিল, সেন্ট্রো সিয়েটো চুক্তি হয়েছিল পাকিস্তান আমেরিকার সাথে, তারপরে হয়েছিল PL 480। এগুলোর কারণে এই 24টা বছর আমরা একটা তাবেদারি রাষ্ট্র পাকিস্তান, তাই না, বসংমত রাষ্ট্রে পরিণত করেছে। ইউনুস, আমি তো মনে করি ইউনুসের মেইন একিউজড এখানে, 1 নম্বর একিউজড এই চুক্তির ব্যাপারে, সেই তো এটার মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়ে গেছে, তাই না? তো এই দায়িত্ব এখন বিএনপির ঘাড়ে পড়ছে। এখন বিএনপি এটা কতদূর নিতে পারবে বা কিভাবে ঘাট থেকে নামাবে, এটা বিএনপি চিন্তা করতে হবে। এটা পুরোপুরি আমাদের জাতীয় স্বার্থের বিরোধী। এবং আরেকটু সুব্রত চৌধুরী, আমি বিরতির পরে এসে আপনার কাছে বিস্তারিত শুনবো। 16 জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের। আমি একটা বিরতিতে যাই, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছে। রাজনীতি, সংসদ ও রাজপথ, একটি প্রশ্ন 3 জনকে করতে চাই, এবং শুরুতেই আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা চাই যে রাজনীতি সংসদে ফিরুক, মানে রাজপথ সমাধান হবে কিনা জানি না, তবে সংসদের বিষয়গুলো সংসদে ফিরুক, এটাই চাই। এই সংকটটা এখন কিভাবে সমাধান সম্ভব বলে আপনার মনে হয়? সংসদে তো ফিরবে। 7 জনের যে সংসদটা, সেখানে তো বাজেট অধিবেশনে তো এখানে অনেক কিছু তর্ক বিতর্ক হবে, অনেক কিছু চলে আসবে। তবে যেটা বিরোধী দল করা উচিত ছিল, এই যেমন আপনার মানবাধিকার কমিশন, এটা তো একটা সাংঘাতিকভাবে ডিবেট করা যেত। বিচার বিভাগের স্বাধীনতা, জজ নিয়োগ, তাই না, কতগুলো দুদক, এত ইস্যু আছে সংসদে আলোচনা করার মতো, সেইখানে তারা না করে রাজপথ করে, এত সহজ হয়ে গেছে জিনিসটা। এখনো তো বিএনপি হয়তো একটু সংগঠন গোছানোর দিকে মন দিয়েছে, হ্যাঁ, বা এদেরকে একটু বেশি বেশি সুযোগ দিয়েছে, কিন্তু এটা তো লাগামহীন কথাবার্তা বলতেছে। আপনারা জানেন, দেখেছেন যে জামাতের বক্তব্য, তারা কি ভাবছে আসলে রাজপথে নামলে জনগণ ঠিক সেইভাবে যেমন না, ওই যে রতন বলল না, সামনে তো আন্দোলন হবে সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক কাজের,
একইভাবে জামাতের বিরুদ্ধে আবার নতুন করে আন্দোলন শুরু হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সময় খুবই কম। আব্দুল্লাহ কাফি রতন, আপনি কি মনে করেন, আপনার বিশ্লেষণ কি বলছে? আমি এই কথাটার খুবই বিরোধী যে রাজনীতি সংসদে ফিরতে হবে। আপনি ধরেন সরকার প্রস্তাব করেছে যে বিদ্যুতের দাম বাড়াতে হবে, ইউনিট প্রতি খুচরা মূল্য 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা বাড়াবে। তো এই যে পার্লামেন্টে এই আলোচনা যদি হবে, কিন্তু রাজপথে যদি জনগণ এইটার প্রতিবাদ না করে তাহলে এটা তো কমবে না। ফলে আপনি যতই চান যে রাজনীতিকে সংসদে নিয়ে যেতে, কিন্তু সরকারের গণবিরোধী নীতি এবং ওই যে জামাত ইসলামের দেশ বিরোধী নীতি, তার কারণে এই লড়াই কিন্তু রাজপথে থাকবেই। আমি জাস্ট খালি বলতে চাই যে আজকেই একটা ঘটনা ঘটলো যেটা তরুণদের প্রতি এক ধরনের অবমাননা, যে শিক্ষিত তরুণরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা হাসপাতালে ডাক্তারদের সাথে ওষুধের করতে যায়, তাদেরকে হলো দালাল আখ্যা দিয়ে মানে হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার করে অপদস্থ করে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে হলো আপনার কর্মসংস্থান ইস্যু। সেই ইস্যু কিন্তু পার্লামেন্টেও ডিসকাস হবে না, কোথাও ডিসকাস হবে না। কিন্তু আবার যদি তরুণরা নিজেদের মতো করে কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করে, তাদেরকে অপদস্থ করা হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমি আজকে আপনার এই টকশো থেকে সরকারের কাছে আবেদন জানাতে যাই, যাদেরকে অপদস্থ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দাও। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ কাফি রতন। হাবিবুর রহমান হাবিব, আপনি কি বলবেন? সরকারের কিন্তু ইলেকশন ইস্তেহারেই বলা আছে কর্মসংস্থান সৃষ্টি করার কথা। কাফি রতন সবশেষ যে প্রসঙ্গটি এনেছেন, নিশ্চয়ই আপনি আপনার মন্তব্য দিতে চাইবেন। না, আমার খুব পরিষ্কার বক্তব্য, কর্মসংস্থানের কথা যদি সরকার আমাদের ম্যানিফেস্টো ছিল বলেছে, করতেই হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রেপ্তার ব্যাপারে যে বিষয়টা আমি বলতে চাই, এটা করলে পরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যারা আছে তাদের সাথে কথা বলতে হবে। এখন এই ওষুধগুলি তারা বিভিন্ন ডাক্তারদের কাছে যায়, বলায় আমার প্রোডাক্টের এই গুণাগুণ, সেই অনুসারে ডাক্তাররা প্রেসক্রাইব করে। এই তো সেখানে তো একটা নীতিমালা নিয়ে আসলেই হয়। তো এই পদ্ধতিটা সঠিক বলে আমার কাছে মনে হয় না। দ্বিতীয়ত কথা হলো যে এই কর্মসংস্থানের জন্য এই যে বিএনপি যে এই ফ্যামিলি কার্ড যেসব দিচ্ছে, এতে করে বিক্রি টিক্রি বেশি হয়, সেখান থেকে একটা দোকানে একটা কর্মচারী বাড়বে বিভিন্নভাবেই। তো এই যে খাল খনন বলেন, অর্ধেক রেকু দিয়ে অর্ধেক মানুষ দিয়ে, এইভাবে বিভিন্নভাবে সাময়িকভাবে হলে চেষ্টা করতে চান। বিশ্বাস করলেই তো আপনি এক বছর পারবেন না, ধীরে ধীরে করতে হবে। আমাদের সবচেয়ে বড় যেটা ছিল বিদেশি কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য, এবং সেটা আমরা ট্রেনিং দিয়ে পারতে চেয়েছিলাম অল্প টাকায় দিয়ে এবং লোন দিয়ে। তো সেটা তো ধরেন এই যে মিডল ইস্টের যুদ্ধের কারণে, ইরানের যুদ্ধের কারণে তো বন্ধ হয়ে গেছে। তবে সরকার চেষ্টা থাকবে। আর রাজনীতিকে সংসদে নিয়ে আসার পর বিরোধী দল যারা সংসদে নেই, তারা রাজপথে আন্দোলন করবে, তাদের তো ভিতরে ঢোকার তো সুযোগ নেই। কিন্তু সংসদে যারা বিরোধী দল, তাদের তো সংসদের ভিতরে আলোচনা করতে হবে। এক সংসদ ভিতরে আলোচনা করে বলুক যে হামের টিকে গত সময় ইন্টারিম গভর্নমেন্টের সব প্রসেস নিয়ে আসলে এই সরকার আনে হামে মরে গেছে, তা তো না। এই দায়িত্ব বিএনপির না। আপনি যুদ্ধ লাগছে, দেয় কি বিএনপির, তেল সংকটে দেয় কি বিএনপির। এই যে কতগুলো জিনিস আছে অন্যায় ভাবে বিএনপির কাছেই চাওয়া হয় স্লোগানে, মিছিলে স্লোগানে। কেন নিজেই না, নিজে না। এবং তারা এই যে কথা বলে, যে স্লোগানটা কি বলো, এখন দিল্লি না আমির সাহেব ও বারবার বলেছে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, নিকটতম প্রতিবেশী বলছে না। আর বিএনপির বিরুদ্ধে তারা তীর নিক্ষেপ করতে চায়। আর বিএনপি একমাত্র পারে ভারতের চোখে চোখ রেখে কথা বলে নিজের অধিকার আদায় করার জন্য। সেটা জিয়া রহমান শুরু করেছিলেন, বিএনপি এখনো সেই তালেই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আব্দুল্লাহ কাফি রতন, তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতি যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।